মেঝের উপর দাঁড়ানো কামাল সুলাইমানরা ৬ জন। ওদের ৬ জনের বিধ্বস্ত অবয়ব, ভেঙে পড়া স্বাস্থ্য, দুর্বল দেহ, কিন্তু চোখে মুখে তাদের সুস্থতার অদ্ভুত দূতি ও আত্মবিশ্বাসের অপরূপ আলো। শাইখুল ইসলাম একদৃষ্টিতে তাকিয়েছিলেন ওদের ৭ জন, অর্থাৎ কামাল সুলাইমান, আবদুল্লাহ আল ফারুক, আহমদ আল সেনুসি, ওসমান আব্দুল হামিদ, মোহাম্মদ আলী রেজা, মোহাম্মদ সুকর্ণ, আব্দুর রহমান উমাইয়া এর দিকে। ওদের অবস্থা দেখে অন্তর কেঁদে উঠেছিল শাইখুল ইসলামের। হতাশা ও দুর্বলতা এসে তাকে চেপে ধরেছিল চারদিক থেকে, কিন্তু ওদের চোখ মুখের দিকে তাকিয়ে দুর্বলতা ও হতাশা মুহূর্তে বিদায় নিল তার। কান্নার বদলে উদ্দীপ্ত হয়ে উঠল তার মন, যেন ওদের চোখ মুখের দীপ্তিতে মূর্তিমান হয়ে উঠেছে দয়ালু আল্লাহর অশেষ দয়া। আত্মবিশ্বাসের আলো ফিরে এলো শাইখুল ইসলামের চোখে মুখেও। আজর ওয়াইজম্যান শাইখুল ইসলামকে বলল, আপনি ওদের বোঝান, টুইন টাওয়ার ধ্বংসের অন্তরালের ঘটনা সম্পর্কে যে দলিলপত্র ওরা সংগ্রহ করেছে তা আমাদের দিয়ে দিক। বিস্ময় ফুটে উঠল শাইখুল ইসলামের চোখে মুখে। বলল, টুইন টাওয়ার ধ্বংসের অন্তরালের ঘটনা কি? সে ঘটনা সম্পর্কিত ডকুমেন্ট আপনি কেন চান? বলল শাইখুল ইসলাম আজর ওয়াইজম্যানকে লক্ষ্য করেই। আজর ওয়াইজম্যানের দু চোখ জ্বলে উঠল। বলল, আপনাকে এখানে আনা হয়েছে প্রশ্ন করার জন্য নয়, প্রশ্নের উত্তর দেবার জন্যে। আপনাকে যা বলেছি তাই করুন। আজর ওয়াইজম্যানের কথা শেষ না হতে ওদের ৭ জনের একজন ওসমান আব্দুল হামিদ বলে উঠল, মোহতারাম, উনি জবাব দেবেন কি করে? ওই ষড়যন্ত্রকারীরাই নিউ ইয়র্কের লিবার্টি ও ডেমোক্রেসি টাওয়ার ধ্বংস করে মুসলমানদের ঘাড়ে চাপিয়েছিল। এই কথায় আমরা স্পুটনিক প্রমাণ করতে যাচ্ছিলাম। দলিল কিছু আমরা উদ্ধার করেছি, এটাই আমাদের অপরাধ। বিস্ময়ে বিস্ফোরিত হয়ে উঠেছে শাইখুল ইসলামের দু চোখ। এই তথ্য তার কাছে খুবই নতুন। পত্রপত্রিকায় এ ধরনের কিছু খবর প্রকাশিত হয়েছিল স্পুটনিক ধ্বংসের ফলো আপ হিসেবে, কিন্তু সে বিষয়টাকে কেউই তেমন গুরুত্ব দেয়নি, কারণ টুইন টাওয়ার ধ্বংসের পরও এ ধরনের আশঙ্কা ও সম্ভাবনার কথা নানাভাবে প্রকাশিত হয়েছিল, যা গুরুত্ব না পাওয়ায় আপনাতেই থেমে গিয়েছিল। কিছু বলার জন্য মুখ খুলেছিল শাইখুল ইসলাম। মুখের মধ্যে কথা তার থেমে গেল। দেখল সে আজর ওয়াইজম্যানের ইঙ্গিতে একজন প্রহরী পেরেক বিছানো একটা বাটন হাতে ঝাঁপিয়ে পড়েছে ওসমান আব্দুল হামিদের উপর। মুহূর্তেই তার দেহ রক্তাপ্লুত হয়ে উঠল। পড়ে গেছে সে। অবস্থায় তাকে পেটানো হচ্ছে। অবাক ব্যাপার, মুখে কোনো অভিব্যক্তি নেই ওসমান আব্দুল হামিদের। তার চোখ বন্ধ। জ্ঞান হারালো নাকি সে? আঁতকে উঠল শাইখুল ইসলাম। আজর ওয়াইজম্যানের দিকে তাকিয়ে অনেকটা অনুরোধের কণ্ঠে বলল, এই বর্বরতা থামান মিস্টার ওয়াইজম্যান। আপনি ওদের বলুন ডকুমেন্টসগুলো কোথায় তা বলতে, সঙ্গে সঙ্গে অপারেশন থেমে যাবে, বলল আজর ওয়াইজম্যান নির্লিপ্ত কণ্ঠে। শাইখুল ইসলাম কিছু বলার জন্য মুখ খুলেছিল, তার আগেই কামাল সুলাইমান বলে উঠল, মোহতারাম শাইখুল ইসলাম, আপনি এই ষড়যন্ত্রকারী দুর্বৃত্তদের কোনো সহযোগিতা করবেন না, আর আমরা মরে গেলেও ডকুমেন্টের কথা বলবো না। আমরা যে কোনো পরিণতির জন্য প্রস্তুত। আল্লাহ ছাড়া এদের কোনো কৃপা আমাদের কাম্য নয়। মুসলমানদের কৃপা করার কোনো যোগ্যতাই এরা রাখে না। কামাল সুলাইমানের কথা শেষ না হতেই গর্জে উঠেছে আজর ওয়াইজম্যান। তার দু চোখে আগুন। গর্জে উঠে সে ইঙ্গিত করেছে আরেকজন প্রহরীকে। সঙ্গে সঙ্গে সে প্রহরী পেরেক বিছানো সে বাটন হাতে ছুটল কামাল সুলাইমানের দিকে। অন্ধের মতোই এলোপাথারি ব্যাটন চার্জ শুরু করল কামাল সুলাইমানের উপর। প্রতিটি আঘাতে কামাল সুলাইমানের দেহ থেকে রক্ত ঝর্ণা ধারার মতো ফিনকি দিয়ে বেরোতে লাগল। কয়েক মুহূর্তের মধ্যে কামাল সুলাইমানের দেহ মাটিতে আছড়ে পড়ল। রক্তের লাল রঙে ঢাকা পড়ে গেল কামাল সুলাইমানের দেহ। ওসমান আব্দুল হামিদের মতোই কামাল সুলাইমানের মুখ থেকে একটি শব্দও বেরোল না। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে মাটিতে পড়ে আছে সে। অসহনীয় এই দৃশ্য থেকে বাঁচার জন্যে চোখ বন্ধ করেছে শাইখুল ইসলাম। বেদনায় মুখ তার নীল হয়ে গেছে।
শাইখুল ইসলামকে লক্ষ্য করে আজর ওয়াইজম্যান কঠোর কণ্ঠে বলল, চোখ বন্ধ রাখলে বাইরের ঘটনা বন্ধ থাকবে না। শাইখুল ইসলাম, চোখ খুলুন, ওদের বোঝান। চোখ খুলো শাইখুল ইসলাম। বলল, আমি ভয়ে চোখ বন্ধ করিনি মিস্টার ওয়াইজম্যান। মানুষের এই বর্বরতা সত্যি অসহনীয়। আর ওদের বোঝাবার কথা বলছেন, কেন ওরা বুঝবে যদি সে বুঝটা জাতির স্বার্থের বিরুদ্ধে হয়? যারা ভয়কে জয় করতে পারে, হুমকি, নির্যাতন ইত্যাদিতে তাদের কিছুই হয় না। নিজ চোখেই তো তা দেখেছেন। হাসল আজর ওয়াইজম্যান। বলল, যারা নিজের উপর নির্যাতনকে হাসি মুখে সহ্য করতে পারে, তারাই আবার অনেক ক্ষেত্রে অন্যের উপর নির্যাতন সহ্য করতে পারে না, ভেঙে পড়ে। কথা শেষ করে একজন প্রহরীর দিকে চেয়ে বলল, তুমি শাইখুল ইসলামকে ওদের কাছে নিয়ে যাও, রঙিন সাজে একেও সাজাও, দেখি ব্যাটারা মুখ খোলে কিনা। সঙ্গে সঙ্গে প্রহরীটি ছুটে এলো শাইখুল ইসলামের কাছে। প্রহরী তাকে ধরতে যাবে, এ সময় শাইখুল ইসলাম বলল, ধরে নিতে হবে না, আমি নিজেই যাচ্ছি, যেখানে নিতে চাও। অত বড়াই করো না শাইখুল ইসলাম, তুমি কোনোদিন আঙ্গুলের আঘাতও খাওনি। এই দোজখী ব্যাটন চার্জ খেয়ে তুমি হাতির মতো চিৎকার করবে, সে চিৎকার ওদের মুখ খুলতে বাধ্য করবে, বলল আজর ওয়াইজম্যান ঠান্ডা স্বরে। তোমার কথা ঠিক ছিল আজর ওয়াইজম্যান, কিছুক্ষণ আগ পর্যন্ত। এখন আর সে অবস্থা নেই। আমি শিক্ষা নিয়েছি এই ছেলেদের কাছ থেকে। সারা জীবনের বিদ্যা আমাকে যা শেখায়নি, তা আমি শিখেছি ছেলেদের দীপ্ত চেহারা দেখে এবং যে কোনো কষ্ট জয় করার ধৈর্য দেখে। তুমি একবার পরীক্ষা করে দেখো আজর ওয়াইজম্যান, পাথরের মতো শক্ত আর ঠান্ডা স্বরে কথাগুলো বলে শাইখুল ইসলাম হাঁটতে শুরু করল। এ সময় বেন্টো বেগিন উঠে এলো তার আসন থেকে। বন্দীদের সারিতে বসা নতুন বন্দী সাংবাদিক বুমেদিন বিল্লার দিকে ইঙ্গিত করে আজর ওয়াইজম্যানের কানে ফিসফিস করে বলল, শাইখুল ইসলাম আমাদের শেষ তুরুপের দাস। অবশেষে সব শেষের জন্য তাকে রেখে সাংবাদিক বুমেদিন বিল্লাকে টেস্ট করতে পারি আমরা। সাংবাদিক বুমেদিন বিল্লা স্পুটনিক ধ্বংসের আগের ও পরের ঘটনার সাথে সবচেয়ে বেশি সংশ্লিষ্ট। কথা শুনে একটু ভাবল আজর ওয়াইজম্যান। তার চোখে মুখে হাসির রেখা ফুটে উঠল। বলল, তুমি ঠিক বলেছ বেগিন, নিয়ে এসো বুমেদিন বিল্লাকে। বেন্টো বেগিন উঠে এগোলো তার ডান পাশের বন্দির সারির দিকে। আজর ওয়াইজম্যান শাইখুল ইসলামকে বলল, আপনি ওখানে ওদের কাছে বসুন, আপনার টার্মটা একটু পরে। সাংবাদিক বুমেদিন বিল্লাহ আমাদের দোজখখানার বাসিন্দা হিসাবে আপনার সিনিয়র, তার দাবিটাই আগে। বেন্টো বেগিন নিয়ে এলো সাংবাদিক বুমেদিন বিল্লাকে। বুমেদিন বিল্লার চেহারায় গাম্ভীর্য, কিন্তু মুখে ভয়ের চিহ্ন নেই। বুমেদিন বিল্লা আসতেই আজর ওয়াইজম্যান তাকে শাইখুল ইসলামের রেখে যাওয়া চেয়ারে বসতে বলল। বেন্টো বেগিন তার চেয়ারে বসেছে। বুমেদিন বিল্লা সে নির্দেশিত চেয়ারে গিয়ে বসল। বুমেদিন বিল্লা বসতেই আজর ওয়াইজম্যান হালকা কণ্ঠে বলল, তুমি তো সাংবাদিক, আমাদের কথা শুনলে তোমার মতামত বলার মতো কিছু আছে? অমিত বলশালী বাঘ শিকার ধরেও তাকে বাগে আনতে পারছে না, এটাই বুঝলাম আমি, বলল বুমেদিন বিল্লা। চমৎকার চমৎকার, তোমার উপমা 100 ভাগ ঠিক। মনে হচ্ছে তুমি খুব বুদ্ধিমান ছেলে। যে সাহায্য আমরা চাচ্ছি সে সাহায্য তুমি করতেই পারবে। তৎক্ষণাৎ উত্তর দিল না বুমেদিন বিল্লা। মাথা নিচু করেছে সে, যেন সে গভীর ভাবনায় পড়েছে। খুশিতে উজ্জ্বল হয়ে উঠল আজর ওয়াইজম্যানের মুখ। সে নিশ্চিত বুঝল বুমেদিন বিল্লার কাছে মূল্যবান তথ্যটি আছে, না হলে সঙ্গে সঙ্গে সে অস্বীকার করত। বুমেদিন বিল্লার কথা বলতে দেরি দেখে উদ্গ্রীব কণ্ঠে আজর ওয়াইজম্যান বলে উঠল, বুমেদিন বিল্লা, আমাদের সাহায্য করো, আমরা সাহায্য চাই যে কোনো মূল্যে। মুখ তুলল বুমেদিন বিল্লা, বলল গম্ভীর কণ্ঠে, আমি আপনাদের সাহায্য করব, কিন্তু এই অমূল্য তথ্যের জন্য আমি কি মূল্য পাব? শাইখুল ইসলাম কথাগুলো শুনছিল। কামাল সুলাইমান সহ সবার কানে কথাগুলো পৌঁছেছিল। বুমেদিন বিল্লার শেষ কথা কামাল সুলাইমানের কানে পৌঁছতেই নড়ে উঠল কামাল সুলাইমানের রক্তপিণ্ড আকারের দেহ। অনেক কষ্টে মাথা তুলল সে। বলল সে বুমেদিন বিল্লাকে লক্ষ্য করে, মিস্টার বিল্লা,
টাকার জন্য জাতির এত বড় সর্বনাশ করবেন না। এদের আপনি চেনেন না। ডকুমেন্টগুলোর খবর ওদের দিলেও ওরা আপনাকে বাঁচতে দেবে না। কোনো মুসলমানের প্রতি ওদের আস্থা নেই। ক্লান্ত কণ্ঠ থামল কামাল সুলাইমানের। কামাল সুলাইমান থামতে আজর ওয়াইজম্যান বলে উঠল, বিল্লাহ, এ শয়তানের কথা বিশ্বাস করবে না। এদের দুর্ভাগ্যের সাথে সব মুসলমানকে জড়াতে চাচ্ছে। তোমাকে জড়াতে পারলে ওরা খুশি হয়। আমরা তোমার মতো, মানে কামাল আতাতুর্কের মতো মুসলমানদের বন্ধু, এটা তুমি নিজেই দেখতে পাবে। আজর ওয়াইজম্যানের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে বুমেদিন বিল্লা বলে উঠল কামাল সুলাইমানকে লক্ষ্য করে, মিস্টার সুলাইমান, আমি কোনো প্রকার সাম্প্রদায়িকতার মধ্যে নেই। আমাকে দোষ দেবেন না। আমি আপনার পূর্বপুরুষ কামাল আতাতুর্কের অনুসারী। আমি মনে করি টুইন টাওয়ার ধ্বংসের 20 বছর পর এ নিয়ে সাম্প্রদায়িক সংঘাত বাঁধাবার কোনো যুক্তি নেই। সুতরাং ডকুমেন্টগুলো ওদের হাতে তুলে দিয়ে এ সংঘাত সম্ভাবনার ইতি ঘটাতে চাই। এতে আপনাদেরও উপকার হবে আপনাদের পরিবারগুলোরও। জানেন, আপনাদের পরিবার সার্বক্ষণিক উদ্বেগ নিয়ে কিভাবে পালিয়ে বেড়াচ্ছে। আমি ওদেরকেও বাঁচাতে চাই। থামল বুমেদিন বিল্লা। আমাদের এবং আমাদের পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না মিস্টার বিল্লা। আজর ওয়াইজম্যান আপনার জন্য কতটা করবেন জানি না, কিন্তু আমাদের জন্য আল্লাহ আছেন, তার উপর আমরা নিশ্চিত ভরসা করতে পারি। ইতিহাস বলে অসাম্প্রদায়িক সেজে কেউই অতীতে লাভবান হয়নি। আপনিও হবেন না মিস্টার বিল্লা। আমিও বলছি, ইতিহাসও বলবে। সেটা দেখার জন্য আজর ওয়াইজম্যান আপনাদের জীবিত রাখুন, এটা আমি চাইব, বলল বুমেদিন বিল্লা। হ্যাঁ বিল্লা, অন্তত তোমার ইতিহাস তারা দেখেই মরবে। এখন বলো, তুমি কি বিনিময় চাও? আমরা দ্রুত আগাতে চাই। বুমেদিন বিল্লা একটু ভাবল, তারপর বলল, বিনিময় হিসাবে 3টি শর্ত। 1, আমার মুক্তি। 2, ব্রিটেন ও ফ্রান্সের 2টি কাগজে খবর ছাপতে হবে যে আপনি আমাকে সাংবাদিক হিসাবে সাউথ ওরাহ দ্বীপের বোটানিক্যাল রিসার্চ পরিদর্শন ও রিপোর্ট করার জন্য এই দ্বীপে নিয়ে এসেছেন। 3, $1 বিলিয়ন এক্সপ্রেস ব্যাংকে আমার অ্যাকাউন্টে জমা দিতে হবে। শেষ 2টি কাজ আপনাদের তথ্য দেবার আগে সম্পন্ন করতে হবে এবং ব্যাংকের ডিপোজিট স্লিপ এবং নিউজ সহ পত্রিকা আমাকে পেতে হবে। সঙ্গে সঙ্গে উত্তর দিল না আজর ওয়াইজম্যান। ভাবল একটুক্ষণ, তারপর বলল, কোনো শর্তে আমার কোনো আপত্তি নেই, তবে নিউজ প্রকাশ করতে হবে কেন? ওটা আমার নিরাপত্তার গ্যারান্টি মিস্টার আজর ওয়াইজম্যান। নিউজ প্রকাশিত হলে আমাকে হত্যা করা আপনার জন্য কঠিন হবে। হত্যা করলেও আপনি শুধু নন, সাউথ ওরাহ দ্বীপও আসামির কাঠগড়ায় দাঁড়াবে। ওটুকু গ্যারান্টি আমার জন্য না থাকলে আমি নিঃশর্ত কোনো ঝুঁকি নিতে পারি না, বলল বুমেদিন বিল্লা। ঠিক আছে, তোমার 3টি শর্ত আমি মেনে নিলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। সেটা হলো ডকুমেন্ট আমাদের হাতে না আসা পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। আজর ওয়াইজম্যান বলল, এখানেই জেলখানায় থাকবো কি করে? প্রথম সুযোগেই তো ওরা আমাকে মেরে ফেলবে, বলল বুমেদিন বিল্লা, চোখে মুখে উদ্বেগ টেনে। হ্যাঁ, সেটা চিন্তার বিষয়। তোমাকে ওদের সাথে রাখা যাবে না। ঠিক আছে, তুমি আমাদের লোকদের সাথে অ্যাডমিনিস্ট্রেশন সেকশনে থাকবে, আজর ওয়াইজম্যান বলল। বলেই আজর ওয়াইজম্যান উঠে দাঁড়ালো বেন্টো বেগিনও। বেগিন, বুমেদিন বিল্লাকে আমাদের সাথে নিয়ে এসো। এখন থেকে সে তোমাদের সাথেই থাকবে, বলে সিঁড়ির দিকে এগোলো আজর ওয়াইজম্যান। আজর ওয়াইজম্যান উঠে যাবার পর বুমেদিন বিল্লাকে নিয়ে সিঁড়িতে উঠতে উঠতে বলল একজন প্রহরীকে লক্ষ্য করে, বুমেদিন বিল্লার সেলে এখন থেকে থাকবে শেখুল ইসলাম। সিঁড়ি দিয়ে ওঠার সময় বুমেদিন বিল্লা কামাল সুলাইমানদের দিকে চেয়ে বলল, মিস্টার সুলাইমান, ইতিহাস আমার শুরু হলো। আপনার ইতিহাস আপনি লিখবেন না, লিখবেন ঐতিহাসিকরা, বলল কামাল সুলাইমান ক্ষীণ কণ্ঠে। যা ঘটে ঐতিহাসিকরা তাই লেখে, আমি ঘটাবো, ইতিহাস তাই লিখবে, বুমেদিন বিল্লা বলল। বিশ্বাসঘাতক হিসাবে ঘটনা ঘটায় না, কিন্তু ইতিহাস তাকে বিশ্বাসঘাতক বলে, বলল কামাল সুলাইমান দুর্বল ও কাঁপা কণ্ঠে। হাসল বুমেদিন বিল্লা, বলল, সে ইতিহাস দেখা পর্যন্ত আপনারা বেঁচে থাকুন
আমি চাই। কিছু বলার জন্য মুখ খুলেছিল কামাল সুলাইমান, কিন্তু বুমেদিন বিল্লাহ উপরে উঠে অদৃশ্য হয়ে গেছে। সিঁড়িও উঠে যাচ্ছে। আহমদ মুসা ধীরে ধীরে গাড়ি চালিয়ে ৭১ বে স্ট্রিটের সামনে গিয়ে একবার দক্ষিণে চলে গেল। ভাইয়া, ৭১ বে স্ট্রিটটা একটা বদ্বীপ, বলল হাসান তারিক। হ্যাঁ, নিশ্চয় বাড়িটা বদ্বীপের কেন্দ্রস্থলে হবে। গাড়ি চালিয়ে যাওয়া যাবে না। প্রধান সড়ক থেকে ৭১ বে স্ট্রিটের গেট পেরিয়ে অনেকটা হাঁটতে হবে মনে হচ্ছে, আহমদ মুসা বলল। কিছুটা এগিয়ে গাড়ি আবার ফেরালো আহমদ মুসা। ৭১ বে স্ট্রিটের কাছাকাছি এসে গাড়িটা একটা ঝোপের আড়ালে রেখে দুজন হেঁটে হেঁটে ৭১ বে স্ট্রিটটা এগোতে লাগলো। বে স্ট্রিটটা সাগরের ধার ঘেঁষে তৈরি। রাস্তার পরে সেফটি ফেন্স বা নিরাপত্তা বেড়া, তারপরেই সাগর। তবে কোনো কোনো স্থানে ভূখণ্ড মাথা বাড়িয়ে সাগরে ঢুকে গিয়ে বদ্বীপের আকার নিয়েছে। এসব স্থানে কিন্তু বাঁক না নিয়ে রাস্তা সোজা চলে গেছে। এই ধরনের স্থান হল ৭১ বে স্ট্রিট। তখন সন্ধ্যা পুরোপুরি নেমেছে, কিন্তু সাগর তীরের সন্ধ্যা আলো আধারির এক মিশ্রণ। আলো আধারির বুক চিরে এগিয়ে যাচ্ছে আহমদ মুসা ও হাসান তারিক প্রশস্ত ফুটপাত ধরে। চারদিকটা নীরব। মাঝে মাঝে শীষ দিয়ে যাচ্ছে রাস্তার চলমান গাড়ি। কদাচিৎ দু একজন লোক দেখা যাচ্ছে ফুটপাতে চলাচল করতে। ৭১ বে স্ট্রিট এর দুপাশে সাগর তীরের কিছু দূর পর্যন্ত ছোটখাটো গাছগাছড়া ও ঝোপঝাড়। ঝোপঝাড় মিশেছে গিয়ে ৭১ বে স্ট্রিটের দুপ্রান্তে। নিশ্চয় এই ধরনের ঝোপঝাড় কেটে গেটটা তৈরি করা হয়েছে। গেট থেকে যে রাস্তা বদ্বীপের অভ্যন্তরে এগিয়ে গেছে তাও দুপাশের ঘন ঝোপঝাড়ের মধ্য দিয়েই। গোটা বদ্বীপটাই ঘন জঙ্গলের বর্মে ঢাকা। ৭১ বে স্ট্রিটের গেট তখন ফুটপাতের প্রান্ত ঘেঁষে ঝোপঝাড়ের ছায়া ঘন অন্ধকারে নিজেদের আড়াল করে গেটের দিকে এগিয়ে যাচ্ছে আহমদ মুসা ও হাসান তারিক। গেটের একেবারে পাশে এসে গেছে তারা। গেটে দরজা আছে, কিন্তু খোলা। হয়তো দরজা রাতে বন্ধ হয় কিছু সময়ের জন্য, কিংবা হয়ই না। গেটের ভেতরের রাস্তাটা নির্জন। রাস্তায় আলো আছে, কিন্তু যথেষ্ট নয়। গেটের ভেতরের রাস্তাটা প্রাইভেট। আলোর ব্যবস্থা দূরে দূরে। সে আলো রাস্তাকে যথেষ্ট আলোকিত করতে পারেনি। আহমদ মুসা হাতঘড়ির দিকে তাকালো। রাত ৮টা বাজে। সূর্য অস্ত যাবার পর আধা ঘন্টা পার হয়েছে। এই সময়টাকে প্রকৃত সন্ধ্যা বলা হয় এই অঞ্চলে। গেট খোলা। তার উপর গেটে ওদের লোক নেই কেন হাসান তারিক বলতে পারো? আহমদ মুসা বলল, ভাইয়া, কদিন এখানে থেকে বুঝেছি এখানকার প্রাইভেট বাড়ির প্রাইভেট রোডগুলোর সংস্কৃতি এক ধরনের নয়। কোথাও গেট আছে, কোথাও গেট নেই, কোথাও প্রহরী থাকে, কোথাও থাকে না, বলল হাসান তারিক। কিন্তু হাসান তারিক, ভালো করে দেখো, ওপাশে গেটের পাশে ছোট একটা গার্ডরুম। গার্ডরুমের দরজা খোলা। ভেতরে এই অন্ধকারেও একটা ছোট্ট কিছুর অস্তিত্ব দেখা যাচ্ছে। ওটা চেয়ারই হবে। যদি তাই হয় তাহলে চেয়ারে মানুষ থাকে, কিন্তু এখন নেই। সে গেল কোথায়? বিশেষ করে আজ সন্ধ্যায় যখন ওদের বিশেষ অনুষ্ঠান। ঠিক সার্বক্ষণিক লোকের তো গেট ফেলে কোথাও চলে যাওয়ার কথা নয়। তাই আমাদের কিছুটা অপেক্ষা করা উচিত। ব্যাপারটা আরও পরিষ্কার হবে। হ্যাঁ হাসান তারিক, এটাই যুক্তিসঙ্গত। তবে চলো। কথা শেষ করতে পারো না আহমদ মুসা। একটা হাত এসে সাঁড়াশির মতো ওর গলা চেপে ধরল। আরেকটা হাত এসে চেপে বসল তার নাকে। সঙ্গে সঙ্গে আহমদ মুসা বুঝল তাকে ক্লোরোফর্ম করা হচ্ছে। আহমদ মুসা সে মুহূর্তে শ্বাস বন্ধ করে গোটা দেহের ভার নিচের দিকে ছুড়ে দিয়েই দু হাত জোরে সামনের দিকে ছুড়ে দিল। ফলে দেহের ভারে বাড়তি গতির সৃষ্টি হল এবং হঠাৎ এই গতির শক্তি আক্রমণকারী দেহকে সামনে উল্টে দিল। তার হাত খসে পড়ল আহমদ মুসার নাক ও গলা থেকে। লোকটি উল্টে গিয়ে পড়েছিল আহমদ মুসার সামনে। তার মাথা আহমদ মুসার একদম দু হাতের মধ্যে। লোকটি পড়ে গিয়ে পাশ ফিরে উঠে দাঁড়াবার চেষ্টা করছিল। আহমদ মুসা তার ডান হাতের একটি তীব্র কারাত চালালো তার কানের নিচের জায়গায়। তার দেহটা আবার পড়ে গেল মাটির উপর। আহমদ মুসা তাকে উপর করে ফেলে
তার 2 হাত পিচ মোড়া করে বেঁধে ফেলল পকেট থেকে অ্যাডেসিভ টেপ বের করে। তাকালো এবার আহমদ মুসা হাসান তারিকের দিকে। সে আক্রান্ত হবার আগেই বুঝতে পেরেছিল। দেখল হাসান তারিক তার আক্রমণকারীকে ধরাশায়ী করে ফেলেছে। আহমদ মুসা তার দিকে তাকাতেই হাসান তারিক ফিসফিস করে বলে উঠল, এ একটু স্লো ছিল, আমার উপর এসে পড়ার আগেই টের পেয়ে যাই। হাসান তারিক, ওকে বেঁধে পেল, চলো একটু দূরে ওদের সরিয়ে নিয়ে যাই, এদের কাছ থেকে কিছু জানা যায় কিনা দেখতে হবে, বলল আহমদ মুসা। ওদের টেনে নিয়ে গেল একদম সাগরের কিনারে। একটা পাথরের উপর ওদের আছড়ে ফেলে দিয়ে আহমদ মুসা বলল, বল তোরা আমাদের উপর আক্রমণ করেছিস কেন? হাতের রিভলভারটা ওদের দিকে তাক করল আহমদ মুসা। প্রবল ক্ষোভ ফুটে উঠছে লোকটার 2 চোখে মুখে, কিন্তু কথা বলল না। আহমদ মুসার রিভলভার নড়ে উঠল। প্রায় নিঃশব্দে একটা গুলি বেরিয়ে ওদের একজনের মাথার কিছু চুল ছিঁড়ে নিয়ে চলে গেল। বলে উঠল তার সাথে সাথে, আহমদ মুসা, একটা সুযোগ দিলাম, দ্বিতীয় গুলিটাই এবার কিন্তু তোমার ডান কানটা উড়ে যাবে, মরার আগে তোমাকে অনেকবার মরতে হবে। আহমদ মুসার রিভলভারের নল নড়ে চড়ে আবার স্থির হলো তার দিকে। লোকটি মিটমিট করে চাইল, চোখ মুখ তার শক্ত হয়ে উঠেছে। হঠাৎ তার মুখটি ডান দিকে নিচু হয়ে তার শার্টের একটা বোতাম কামড়ে ধরল। আহমদ মুসা বুঝতে পেরে হাত থেকে রিভলভারটি ফেলে দিয়ে লোকটি জামার কলার ধরে জোরে টান দিয়ে জামার বোতামটি লোকটির মুখ থেকে সরাতে চাইল, কিন্তু পারল না। জামা তার মুখ থেকে সরে এলো, কিন্তু বোতামটা রয়ে গেল লোকটার মুখেই। যখন আহমদ মুসা এদিকে ব্যস্ত, তখন হাসান তারিক দ্বিতীয় লোকটির জামা তার গা থেকে ছিঁড়ে খুলে ফেলেছে। আহমদ মুসা তাকিয়েছিল প্রথম লোকটির লাশের দিকে, বিস্ময় তার চোখে মুখে। এ হারতাতেই তার চোখের সামনে এ পর্যন্ত WF এ 3 জন লোক ধরা পড়ার চাইতে জীবন দেয়া বেশি পছন্দ করল। তার মানে নিজেদের আড়াল করাকে তারা তাদের জীবনের চেয়েও বেশি মূল্যবান মনে করে। আহমদ মুসা লাশের দিক থেকে চোখ ফিরিয়ে তাকালো হাসান তারিকের দিকে, বলল, ধন্যবাদ হাসান তারিক, তুমি একজনকে জীবন্ত হাতে রাখতে পেরেছ। বলে আহমদ মুসা ঘুরে দাঁড়ালো দ্বিতীয় লোকটির দিকে। লোকটি বলা যায় একজন নবযুবক, চোখে মুখে একটা দুর্বিনীত ভাব, দেয়ালে পিঠ ঠেকে গেলে যা হয়। আহমদ মুসা তাকে লক্ষ্য করে বলল, তোমার সঙ্গী বিনা কারণেই নিজেকে শেষ করল। লোকটি কথা বলল না, শুধু একবার তাকালো আহমদ মুসার দিকে। আহমদ মুসা আবার বলল, তুমি কি ডেভিড ডেনিমের চাকুরি করো? লোকটি চমকে উঠে মুখ তুলল, বলল, তুমি কি করে তাকে জানো? আমরা তো তার কাছেই যাচ্ছিলাম। আহমদ মুসা বলল, হ্যাঁ, তোমাদেরই এ সময় আসার কথা, বলল লোকটি। তুমি কি করে জানো? আহমদ মুসার জিজ্ঞাসা। তোমরা সুলিভান ও কেলভিনদের খুনি, বলল লোকটি। কি বলেছে? ডেভিড ডেনিম? তাহলে তুমি তো সবই জানো, তুমি আমাদের সাহায্য করতে পারবে? শীতল কণ্ঠে বলল আহমদ মুসা। আমি তোমাদের সাহায্য করব? লোকটি বলল, তার কণ্ঠে বিস্ময়। আহমদ মুসা বলল, হ্যাঁ, তুমি আমাদের সাহায্য করবে। সেটা হলো, আমরা ডেভিড ডেনিমের কাছ থেকে না ফেরা পর্যন্ত তুমি এখানে থাকবে এবং বেঁচে থাকবে। তোমাকে দিয়ে আমাদের অনেক কাজ আছে। হাসল লোকটিও, বলল, তোমরা ডেভিড ডেনিমের কাছে যেতে পারার আশা করছো? আবার সেখান থেকে ফিরে আসার আশাও করছো? তিনি আসমানে থাকেন? তিনি আসমানে থাকেন না, কোথায় থাকেন আমরা জানি, বলল আহমদ মুসা। তোমরা আমাদের দুজনকে পরাভূত করে সব জয় করেছ মনে করো না, একবার চেষ্টা করে দেখো, লোকটি বলল। আহমদ মুসা তাকালো হাসান তারিকের দিকে, বলল, তুমি এর মুখটা ভালো করে টেপ দিয়ে আটকে দাও, তারপর পাটা বেঁধে ওই গাছের কাণ্ডটার সাথে শক্ত করে বেঁধে রাখো। হাসান তারিক লোকটিকে নিয়ে একটু উত্তরে তীর ঘেঁষে দাঁড়ানো গাছটার দিকে এগোলো। লোকটি যাওয়ার জন্য পা তুলে আবার ফিরে তাকিয়ে আহমদ মুসাকে বলল, আবার রেখে যাওয়া কেন? আমাকেও মেরে ফেলো। বললাম তো, তুমি আমাদের অনেক কাজে লাগবে, বলল আহমদ মুসা। তারপর হাসান তারিককে লক্ষ্য করে বলল, তুমি ওকে বেঁধে সার্চ করে এসো। ওকে সার্চ করে দেখা হয়নি, আমি ওকে দেখছি। বলে আহমদ মুসা লাশটির পাশে বসে তাকে সার্চ করতে শুরু করল। মাত্র কয়েক মুহূর্ত, 1 মিনিটও পার হয়নি। দাঁড়াও, না হলে গুলি করব। হাসান তারিকের এই চিৎকার শুনতে পেল আহমদ মুসা। চমকে পেছন ফিরে দেখল
হাত বাঁধা লোকটি সাগরে ঝাঁপিয়ে পড়ছে, আর হাসান তারিক গুলি ছুটছে তার রিভলভার থেকে। আহমাদ মুসা দ্রুত উঠে দাঁড়ালো, দেখল হাসান তারিকও সাগরে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে। হাসান তারিক, দাঁড়াও বলে চিৎকার করে উঠল আহমাদ মুসা। হাসান তারিক আহমাদ মুসার দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো। আহমাদ মুসা দৌড়ে গিয়ে পৌঁছল হাসান তারিকের কাছে। কেন নিষেধ করলেন ভাইয়া? তার তো হাত পা বাঁধা আছে, সাঁতরাতে পারবে না, ধরা যাবে তাকে, দ্রুত কণ্ঠে বলল হাসান তারিক। তার চোখে মুখে অনুমতি চাওয়ার ভাব। আহমাদ মুসা শান্ত কণ্ঠে বলল, হয়তো তাকে ধরা যেত, কিন্তু এতে তোমার বিপদ বাড়ত। তুমি খেয়াল করনি যে টেপ দিয়ে ওকে বাঁধা হয়েছিল তা ওয়াটার সলিউবল, পানিতে পড়ার সাথে সাথে ওটা গলে গেছে। দ্বিতীয়ত, খাড়া তীর দেখেই বোঝা যাচ্ছে এখানে সাগর গভীর। তৃতীয়ত, জ্যোৎস্নার আলো থাকলেও গাছগাছড়ার কারণে উপকূলটা অন্ধকার। তারপর এলাকাটা ওর চেনা, সুতরাং ধরার চেষ্টা বৃথাই হতো। একটা সুযোগ আমরা হারালাম, হতাশ কণ্ঠে বলল হাসান তারিক। ভাবছিল আহমাদ মুসা সাগর এবং ডেভিড ডেনিমের বাড়ির দিকে তাকিয়ে। সেই 71 বে স্ট্রিটের ডেভিড ডেনিমের বাড়িটা একটু উত্তরে সাগরের মধ্যে ঢুকে যাওয়া এই উপদ্বীপাকৃতি ভূখণ্ডের মাথার দিকেই নিশ্চয় হবে। আহমাদ মুসা নিশ্চিত লোকটি সাঁতরে ডেভিড ডেনিমের বাড়িতে গিয়েই উঠতে পারে। হঠাৎ আহমাদ মুসার মুখটি আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আহমাদ মুসা হাসান তারিকের কথার দিকে ভ্রুক্ষেপ না করে বলল, হাসান তারিক, আমাদেরকেও সাগরে নামতে হবে। ভ্রু কুঞ্চিত হল হাসান তারিকের। একটু ভাবল, বিস্ময় ফুটে উঠল হাসান তারিকের চোখে মুখে। বলল, সাগরের পথে ডেভিড ডেনিমের ওখানে যেতে চাচ্ছেন ভাইয়া? হ্যাঁ হাসান তারিক, এই পথে সংঘাতের সম্ভাবনা কম। অন্তত বিনা সংঘাতে আমরা ডেভিড ডেনিমের বাড়ি পর্যন্ত পৌঁছতে পারব, বলল আহমাদ মুসা। একটা বিষয় ভাইয়া, ওদের সতর্কতা ও আমাদের উপর আক্রমণ দেখে মনে হচ্ছে আমরা আসবো ওরা জানতো, তাই সব দিক থেকে আটঘাট বেঁধে রেখেছে ওরা, হাসান তারিক বলল। তোমার কথা ঠিক হাসান তারিক, কিন্তু জানবে কি করে ওরা, বলল আহমাদ মুসা। হতে পারে সুলিভানের অন্তর্ধানের বিষয়ে তারা যেভাবে জানতে পেরেছে সেভাবেই জানতে পারে, হাসান তারিক বলল। তাদের প্রমাণ হয় না আমরা এখানে আসব, ওদের অনেক লোকই তো এভাবে মারা গেছে, বলল আহমাদ মুসা। ঠিক ভাইয়া, কিন্তু এ কথায় কোনো সন্দেহ নেই যে ওরা বড় কোনো সন্দেহ করেছে। আহমাদ মুসা কোনো উত্তর না দিয়ে একটু ভেবে বলল, তোমার ব্যাগটা ওয়াটারপ্রুফ নয়, আমারটাও নয়, কোনো ধরনের বোমাই নেওয়া যাচ্ছে না, এগুলো ফেলে দিয়ে চলো যাই, আমার বিশ্বাস ওগুলোর প্রয়োজনও হবে না। আহমাদ মুসা ও হাসান তারিক দুজনে ধীরে ধীরে পানির কিনারায় নেমে গিয়ে সাগরের পানিতে গা ভাসিয়ে দিল। 71 নম্বর বে স্ট্রিট বাড়িটি সাগরে ঢুকে যাওয়া দ্বীপের একেবারে শেষ প্রান্তে গড়ে উঠেছে। দ্বীপের এই শেষ প্রান্তে হঠাৎ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে ছোট্ট পাহাড়ের টিলায় ভরা পাথরের দেয়াল। সেখান থেকে পাহাড় নেমে গেছে সাগরের পানিতে। উপকূল এখানে দুর্গম। পানির প্রান্তরেখা থেকে পাথর ও টিলার ফাঁকে ফাঁকে গজে উঠেছে গাছ, ঢেকে দিয়েছে টিলাকে। পাহাড়ের দেয়ালকে পেছনে রেখেই তৈরি হয়েছে 71 বে স্ট্রিট বাড়িটি। সাগর থেকে সোজাসুজি তাকালে বড় বড় গাছ ও তার ফাঁকে পাথরের টিলার দৃশ্য ছাড়া আর কিছুই দেখা যায় না। দুপাশ থেকে ঘন জঙ্গল বাড়িটাকে ঢেকে রেখেছে। আহমাদ মুসারাও মিনি উপদ্বীপটার নাক বরাবর সামনে এসে উপকূলে উঠে বসল। তারা উপরের দিকে তাকিয়ে আলো আধারে ঘেরা জঙ্গল ছাড়া আর কিছুই দেখতে পেল না। তাহলে দেখা যাচ্ছে ভাইয়া উপকূলের সাথে বাড়ির কোনো সম্পর্ক নেই। আমার দক্ষিণ পাশেও দেখেছি ঘন জঙ্গল, মনে হয় বাড়িটা উপকূল থেকে দূরে দ্বীপের মাঝ বরাবর হবে, বলল হাসান তারিক। বাড়িটা উপকূল ঘেঁষে না হলেও পানি পর্যন্ত নামার কোনো প্যাসেজ তারা রাখবে না তা স্বাভাবিক নয়, আহমাদ মুসা বলল। আমরা কি খুঁজব সে প্যাসেজ, বলল হাসান তারিক। তার প্রয়োজন নেই, সেটা খুঁজতে যে শ্রম ও সময় যাবে তা দিয়ে আমরা উপরে পৌঁছে যাব, আহমাদ মুসা বলল। প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আহমাদ মুসারা 30 ফুট উপরে পাহাড়ের এক গলিপথে উঠে এলো। গুটগুটে অন্ধকার, গাছপালার বাধা অতিক্রম করে চাঁদের আলো নিচ পর্যন্ত পৌঁছতে পারেনি। এর মধ্যে পশ্চিমমুখী লক্ষ্য ঠিক রেখে একে বেঁকে কোথাও কোথাও পাহাড় টিলার ছোট ছোট বাধা ডিঙ্গিয়ে তারা এগোতে লাগলো। 15 মিনিট চলার পর একটা টিলার দেয়াল ডিঙ্গিয়ে একটা সমতলে এসে নামতেই তারা একটা বিরাট বাড়ির মুখোমুখি হলো। বাড়িটা 3 তলা।
বাড়ির ধবধবে সাদা রঙের উপর চাঁদের আলো বাড়িটাকে চারদিকে নীরব পরিবেশে এক স্বপ্নপুরীতে পরিণত করেছে। বিদ্যুতের ঝাঁঝালো আলো ও ইট পাথরের নগ্ন চেহারা দেখায় অভ্যস্ত আহমাদ মুসারা যেন অভিভূত হয়ে পড়ল বাড়িটার দিকে তাকিয়ে। বাড়িটা এখনও 40-50 গজ দূরে, মাঝখানে ছোট ছোট গাছ গাছড়া, ঘাসের সবুজ চত্বর। বাড়ির দোতলা ও তিনতলার কোনো কোনো জানালা দিয়ে আলোর রেশ বাইরে ছড়িয়ে আছে। গ্রাউন্ড ফ্লোরের গোটাটাই অন্ধকার, বোধহয় কোনো জানালা খোলা নেই, অথবা হতে পারে সবগুলো আলো নিভানো। আহমাদ মুসা চারদিকটা একবার দেখল। পেছনে পাহাড়ের দেয়াল, সামনে দাঁড়িয়ে আছে বাড়িটা, আর সামনে সবুজ চত্বরের উত্তর ও দক্ষিণ দুপাশেই ঘন গাছপালার সারি। গাছের সারির নিচটাই গুটগুটে অন্ধকার। চলো, আমাদেরকে চত্বরের পাশে গাছপালার অন্ধকারের কাভার নিয়ে এগোতে হবে। হাসান তারিককে লক্ষ্য করে কথাগুলো বলে হাঁটতে লাগলো আহমাদ মুসা চত্বরের দক্ষিণ পাশ লক্ষ্যে। হাসান তারিকও হাঁটতে লাগলো পাশাপাশি। দুজনের শোল্ডার হোলস্টার থেকে মেশিন রিভলভার বের করে হাতে নিয়েছে। তারা দুজন হাঁটতে লাগলো অন্ধকারে গা ঢাকা দিয়ে। বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে তারা। এক জায়গায় এসে ডান পা মাটিতে ফেলেই আহমাদ মুসার মনে হলো মাটিটা নরম ও পিচ্ছিল। থমকে দাঁড়ালো আহমাদ মুসা, বাঁ হাত দিয়ে মাটি স্পর্শ করলো, ভেজা মাটি। হঠাৎ এখানে মাটি ভিজল কি করে? নিজেকেই প্রশ্ন করলো আহমাদ মুসা। বসে পড়ল সে। পরীক্ষা করে দেখল 1-1.5 বর্গফুট জায়গা জুড়ে মাটি ভেজা। কি ভাইয়া? হাসান তারিক ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করলো আহমাদ মুসাকে। আহমাদ মুসা উঠে দাঁড়ালো, বলল, বেশ একটু জায়গা জুড়ে মাটি ভেজা। এটা হতে পারে যে পালানো লোকটি এখানে এসে তার কাপড় চিপেছে। যদি তাই হয় তাহলে এখানেই কোথাও সাগরে নামার তাদের প্যাসেজ আছে। খুঁজে দেখলে হয় না ভাইয়া? বলল হাসান তারিক। বোধহয় তার প্রয়োজন নেই, চলো সামনে এগোই। সাবধান, ওরা কিন্তু সব জানতে পেরেছে। আহমাদ মুসা বলল। বিড়ালের মতো নিঃশব্দ পা ফেলে এগোচ্ছে আহমাদ মুসারা। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণায় পৌঁছে গেছে তারা। গাছের অন্ধকার থেকে বেরিয়ে একটু ডানে ঘুরে 6-7 গজ হাঁটলে বাড়ির দেয়াল স্পর্শ করা যাবে। এখান থেকে বাড়ির পূব ও দক্ষিণ পাশটা পরিষ্কার দেখা যাচ্ছে। দুপাশেরই দুতলা তিনতলার অনেকগুলো জানালা দিয়ে আলো দেখা যাচ্ছে। বাড়িটি পাশটা পেছন দিকে। রাস্তার মুখোমুখি পশ্চিম দিকটা বাড়ির সমুখ্য ভাব নিশ্চিত। বাড়ির ভেতরটাতে একদম পিনপতন নীরবতা। দাঁড়িয়ে পড়েছে আহমাদ মুসা। বাড়িটা কি ফ্যামিলি রেসিডেন্স না অফিস? ফ্যামিলি রেসিডেন্স হলে এমন ভর সন্ধ্যায় বাড়ি এমন নীরব থাকবে তা স্বাভাবিক নয়। হঠাৎ তার মনে পড়ল পালিয়ে আসা লোকটির মাধ্যমে নিশ্চয় ইতোমধ্যে সবকিছু জানাজানি হয়ে গেছে। তাই কি নীরবতা? ঝড় ওঠার কি পূর্বাভাস এটা? আহমাদ মুসার এই চিন্তা শেষ হবার আগেই তীব্র আলোর একটা ঢেউ এসে তাদের চারদিকটা ভাসিয়ে দিল। আহমাদ মুসা, হাসান তারিক দুজনেই পশ্চিমমুখ হয়ে দাঁড়িয়েছিল। তারা দেখল তাদের সামনে 4 গজের মধ্যে দাঁড়িয়ে উদ্যত স্টেনগান হাতে 4 জন। তাদের একজনের হাতে ফ্ল্যাশ লাইট।